সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জের আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, স্টুডিওতে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট অর্থনীতিবিদ সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে আলোচনা শুনি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি খবর রয়েছে, আলোচিত খবর, এগুলো নিয়ে আলোচনা শুনবো। সাইফুল হক, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে গণমাধ্যম জুড়ে বেশ কয়েকটি খবর সকাল থেকেই বেশ আলোচিত। সকালে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে একযোগে ভূমিকম্প হয়েছে এবং রাজধানী ঢাকায় আগুনের ঘটনা আছে। এবং এর বাইরেও বিগত সরকারের, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে তার বোনের শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ এই সংবাদটি ছেপেছে এবং সেই টেলিগ্রাফের রেফারেন্সে বাংলাদেশের গণমাধ্যমও এই সংবাদটি প্রচার করেছে। এটি নিয়ে আলোচনা শুনতে চাই। ব্রিটেনের মতো রাষ্ট্রে, যেখানে অনেক উন্নত, আমরা জানি সেই জায়গায় নীতি নৈতিকতা বা নীতিস্খলন হওয়াটা অনেক কঠিন, অনেক ধরনের জবাবদিহিতা থাকে। সেই ফাঁক গলে কি করে টিউলিপ সিদ্দিকী এত দুর্নীতি, 2004 সালে এই দুর্নীতি বা এই ফ্ল্যাট কেলেঙ্কারি তার বিরুদ্ধে হয়েছে, এরপরেও কিভাবে তিনি ব্রিটেনের মতো জায়গায় মন্ত্রীর দায়িত্ব পালন করলেন এবং একাধিকবার তিনি নির্বাচিত হয়েছেন পার্লামেন্টারিয়ান, এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অভিযোগের তদন্তে সত্যতা খুঁজে পাওয়াকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশটা জুড়ে এক ধরনের দুর্নীতি এবং অন্যায়ের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল, এবং এর লেজ কতটা লম্বা হলে ব্রিটেন পর্যন্ত পৌঁছে যায়? আপনাকে ধন্যবাদ। জেড ফোকাসের এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনার দর্শক শ্রোতা, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা উল্লেখ করছিলেন যে বাংলাদেশের দুর্নীতির যে তৎপরতা, এটা এখন বাংলাদেশের রাজনৈতিক ভূখণ্ড ছাড়িয়ে এটা এখন ব্রিটেন বা ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল মিডিয়াতেও এটা এখন একটা বড় একটা খবর। মানে দুর্নীতিটা এখন বাংলাদেশের দুর্নীতিবাজরা যে গ্লোবালিও তারা যে কিভাবে তারা নানা জায়গাতে তৎপর, এই টেলিগ্রাফের আজকে সকালের রিপোর্টের মধ্য দিয়েও তার খানিকটা এটা বেরিয়ে আসছে। ঘটনাটা বললেন যে 2004-এর, কিন্তু এটা আমি মনে করি ওই যে সমুদ্রের মধ্যে আইসবার্গের নাকি 8 ভাগের 1 ভাগ মাত্র থাকে পানির উপরে, আর বাকি 7 ভাগ থাকে পানির নিচে। যেসবগুলো আমরা এখন জানি এটা হচ্ছে একেবারেই খণ্ডাংশ। এখনো পর্যন্ত গোটা চাংটা এখনো আমাদের জানাশোনার বাইরে। কিছুটা ধারণা করতে পারি যে আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এখানে যে একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, তারা উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসনের যে 16 বছরে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে এটা পাচার করা হয়েছে। এটাও আমি মনে করি এটা আংশিক হয়তো একটা রিপোর্ট। সবটা যে হিসাবে আনা গেছে অল্প সময়ের মধ্যে সবটা তারা তদন্ত করতে পেরেছেন, আর সেটা কারো পক্ষে সম্ভব না। কিন্তু এর থেকে বোঝা যায় যে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং অর্থ পাচারের তার দৈর্ঘ্য এবং প্রস্থটা কোন পর্যায়ের কিছুটা অনুমান সেখানে করা যায়। টিউলিপ সিদ্দিকী এখানে যে ক্ষমতাসীন যে পরিবার, কিন্তু এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ তিনি সদস্য, এবং এখন তো বুঝতেই পারেন এই পরিবারের সাথে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি, আত্মসাৎ এবং পাচারের গুরুতর অভিযোগ আছে। এবং টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রিটেনে যে অভিযোগটি উঠেছে যে ফ্ল্যাটটি কেনা নিয়ে, এই ফ্ল্যাটটি আসলে টিউলিপ সিদ্দিকীর নামে যখন নিবন্ধন হয় তখন তিনি মাস্টার্সের স্টুডেন্ট। তো সেটা আপনি খেয়াল করবেন, সেটা কি তার মানে, এবং যিনি এটা করেছেন তিনি তো আওয়ামী রাজনীতির সাথে তিনি যুক্ত বলে আমরা শুনেছি। তার মানে তারা এটা এক ধরনের উপঢৌকন,
আছে না, মানে রয়্যাল ফ্যামিলিকে অগ্রিম, আওয়ামী লীগ তো তখনও ক্ষমতায় আসেনি, তখন আওয়ামী লীগ বিরোধী দল, ক্ষমতায় এসছেন 2008-এর নির্বাচনের মধ্য দিয়ে। পরবর্তীকালে তো একটা রাম রাজত্বের বিষয়, সেটা তো আরব উপন্যাসের মতন দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কাহিনী, যেগুলো খণ্ডাংশ কিছুটা আমরা জানতে পাচ্ছি। তো তিনি ফ্ল্যাট উপহার দিয়েছেন। এখন তো শুনছি তার বোনম টিউলিপ সিদ্দিকীর ছোট বোন, এখন শুনতে পাচ্ছি তিনিও আরেকটা উপঢৌকন পেয়ে তিনিও নাকি এরকম আরেকটা ফ্ল্যাটের বা এরকম নাকি তিনি মালিক হয়েছেন। তো এগুলো, আর আমি যেটা বলছিলাম যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক প্রকল্পের আমাদের ইতিহাসের সবচেয়ে বড় যে প্রকল্প, ১.৫ লক্ষ কোটি টাকার উপরে যে প্রকল্প, রাশিয়া যে প্রকল্পের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, মানে রাশিয়ান প্রযুক্তি তো মূল, কিন্তু এটার আবার লোকাল ব্যবস্থাপনার সাথে আবার এখানে ভারতের কোম্পানিগুলো তারা এখানে খুব ঘনিষ্ঠভাবে তারা এখানে যুক্ত। সেই প্রকল্প শুনেছি প্রায় হাজার হাজার কোটি টাকার, সেখানে একটা কমিশন বাণিজ্যের কথা, 40% কমিশন বাণিজ্যের আগের কথা শুনে আসছি। আমরা যেগুলো জানতাম যে মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, অনেকে বলতে এটা নাকি সরকারকে অপবাদ দেবার জন্য এগুলো আমরা বলেছি। এখন যেটুকু বেরিয়ে আসছে এটাও তো খুবই খণ্ডাংশ। ব্রিটিশ সরকারকে তো বাংলাদেশের কোনো মানুষ ইনফ্লুয়েন্স করেনি, তাদের কোনো ইনফ্লুয়েন্স করবার কোনো সুযোগ নেই। সেখানেও নানা পর্যায়ে দুর্নীতি হয়, কিন্তু আমাদের মতন একটা প্রিমিটিভ অ্যাকুমুলেশনের মতন একটা আদিম একটা দুর্বৃত্তায়নের ব্যবস্থার মতন এখানে যেভাবে তো মানে ছেড়ে দেমা লুটে পুটে খাই, তো এরকম সংস্কৃতি তো সেখানে করাটা সম্ভব না। আজকে তারা আত্মসমর্পণ তিনি করেছেন, এটার অর্থটা কী জানি না, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা জানি না। তিনি যে এখন লেবার পার্টির তিনি এমপি হিসাবে আছেন, তার এমপি পদের সেখানে তাকে কোনো শোকজ করা হবে কিনা, এরকম একজন ল মেকার। এবং ব্রিটিশ ল যেটা বলে এবং ব্রিটিশ যে কালচার, সেখানে তো তার পদত্যাগ অবশ্যই করা উচিত সেখানে। এবং আপনি যেটা বললেন যে কমিশনের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন, সেই কমিশন, এটা তো তারা তো এই যে দুদিন আগে দেখলাম যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, কেবলমাত্র তিনি তার দলের কয়েকজন তাকে সমালোচনা করলেন, অক্টোবরে সেখানে নির্বাচন হবার কথা, দলের মধ্যকার সমালোচনা, কিছু হাউজিংয়ের প্রবলেম, কিছু কিছু বিষয় নিয়ে তিনি দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এমনকি তিনি দলীয় প্রধান থেকেও ঘোষণা দিয়েছেন। তার মানে তাদের একটা মোরাল একটা রেসপন্সিবিলিটি, একটা প্রশ্ন থাকে আর কি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এখানে মানে কাউকে জুতো পেটা করলেও তিনি আসলে পদ পদবী ক্ষমতাটা ছাড়তে চান না। দুর্ভাগ্যজনকভাবে এই উত্তরাধিকারটা আমরা এখনো পর্যন্ত বহন করছি। সাইফুল ভাই, দুর্বৃত্তায়নের তো এক ধরনের অর্থনীতি আছে আমাদের। এই যে বিগত সরকার পালিয়ে যাবার পরে যেই সব তথ্য বা খবর আমাদের সামনে আসছে, এটি কি আসলে দুর্বৃত্তায়ন, অর্থনীতির দুর্বৃত্তায়ন বলবেন না দুর্বৃত্তায়নের অর্থনীতি বলবেন? আমি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি তার আগে একটু বলি, টিউলিপ সিদ্দিকের এই ঘটনা আমি যেটা মনে করি যে এটা তো বাংলাদেশের লুটের টাকাটা কত জায়গায় যে ছড়িয়েছে, কত জায়গায় লুটের টাকা গেছে, এটাও তার থেকে কিছুটা প্রমাণ পাওয়া যায়। এবং আমাদের দুর্বৃত্তরা কিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, অথবা রাজনীতিকরা কিভাবে দুর্বৃত্তর অংশ হয়েছেন, এই যে হরিহর আত্মা, এবং এরা তো বুদ্ধিমান, এদের লুটের টাকার 12 আনা 14 আনা বা 15 আনা দেশে তারা রাখেনি, বিভিন্ন বিদেশে পাচার করেছে, ব্যাংকে গেছে, আমরা অফশোর কোম্পানির কথা শুনেছি, বিভিন্ন জায়গায় বিনিয়োগের কথা শুনেছি, এবং শুনেছি বাংলাদেশের লুটের টাকা নাকি পৃথিবীর বহু দেশের জুয়ার বাজারে নাকি এই টাকা নাকি ভাসছে। বাংলাদেশ ব্যাংকের এর আগে ব্যাংক যে লুট হলো কিছুটা, ব্যাংকের টাকার যে কেলেঙ্কারি হয়েছিল, ফিলিপাইনের জুয়ার বাজারে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা সেখানে উঠছে, এবং পৃথিবীর এরকম, এবং এটা ঘটনাচক্রে এটা জানা গিয়েছিল, তা বাংলাদেশের ভেতর থেকে না বাইরে থেকে। তো বুঝতেই পারেন যত দিন যাচ্ছে মানে আমরা কিভাবে একটা দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন আপনি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে লুটপাটের আক্ষরিক অর্থে একটা স্বর্গরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল। যেটা আপনি বলছিলেন যে দুর্বৃত্তায়নের রাজনীতি, আবার রাজনীতির একটা দুর্বৃত্তায়নের অর্থনীতি না, অর্থনীতির আমি বলছি এটা এখন প্রায় একাকার।
কারণ হচ্ছে আগের দিনে আমরা জানতাম যে ধরেন অর্থনৈতিক ক্ষমতার সাথে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হয়, উল্টো করে বলতে পারেন রাজনৈতিক ক্ষমতার সাথে যখন আপনি অর্থনৈতিক ক্ষমতা যুক্ত হয় তখন এটা দানবীয় শক্তি হয়ে ওঠে, এবং সেই ক্ষমতা যখন কোনো জবাবদিহিতার প্রশ্ন থাকে না, কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোথাও কোথাও কোনো ট্রান্সপারেন্সির কোনো প্রশ্ন নাই, মানে এখানে যা খুশি করা যায়, যা খুশি করে পার পাওয়া যায়, এবং ক্ষমতাকে মনে করা হতো যে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার একটা মহা সুযোগ, একটা অর্থবিত্ত গড়ে তোলার, এটা দেশ সেবা না, প্রধানত এটার অর্থবিত্ত গড়ে তোলার মহা সুযোগ। সেভাবে অতীতের ধারাবাহিকতা হয়েছে, গত 16 বছরে এটা বলতে পারেন তুঙ্গে এটা গেছে, এবং আওয়ামী লীগ সেই জায়গাটা এটাকে তারা একটা নেতৃত্ব দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তো 16 বছরে কোনো রাজনৈতিক সরকার আসলে দেশ চালায়নি, একটা রাজনীতি সরকারের নামে একটা দুর্বৃত্ত মাফিয়া লুটেরা এবং এদের যেটা সিন্ডিকেট, এদের যেটা আনহোলি নেক্সাস, বাস্তবে এরাই গত 16টা বছর দেশটাকে এরাই চালিয়েছে, এবং এদের কাছে দলের নেতাকর্মীরাও জিম্মি, ভোটাররাও জিম্মি, দেশবাসীর জিম্মি। ফলে এরকম করে, এবং ফলে সে কারণের জন্য বাস্তবে আমরা কোনো রাজনৈতিক সরকারের অধীনে আসলে বাংলাদেশ কিন্তু ছিল না। সাইফুল ভাই, আপনি তো অনেক বছর ধরে রাজনীতির সাথে জড়িত, অর্ধশত বছরেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে জড়িত, পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি আপনি খুব কাছ থেকে দেখেছেন, দেখবার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে যে ফ্যাসিবাদের এক ধরনের অর্থনৈতিক থিওরি থাকে, আমরা তো ফ্যাসিবাদের এই অর্থনীতির যে থিওরি, সেই থিওরির সাথে কিন্তু শেখ হাসিনার এই থিওরির অনেকাংশে মেলে না, কোনো কোনো ক্ষেত্রে সেটাকে ওভারল্যাপ করেছে বা পেছনে ফেলে দিয়েছে। এটিকে আসলে কি থিওরি বলবেন? ফ্যাসিবাদী অর্থনীতির এক ধরনের থিওরি থাকে, কিন্তু এই লাস্ট 16 ইয়ার্সের সেই ফ্যাসিবাদী অর্থনীতির থিওরির মধ্যেও কি খুঁজে পাচ্ছেন পুরোটা? না, বাংলাদেশের ফ্যাসিজম তার অনেকগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে এখানে নতুন কিছু বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য, যেখানে আমরা ওই যে মানে অলিগার্কের যে কথা আমরা আলোচনা করি, নির্দিষ্ট কিছু কোটারি, নির্দিষ্ট কিছু ব্যবসায়ী, নির্দিষ্ট কোনো ব্যক্তি, তারা তাদের মধ্যে মানে আক্ষরিক অর্থে মনোপলি তারা তৈরি করা, এবং এটা স্টেটের যেটা ক্ষমতাটাকে ব্যবহার করে, যেখানে কোনো জবাবদিহিতার প্রশ্ন নাই, যেখানে মানুষের কাছে দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই, যেখানে ক্ষমতাকে কেন্দ্র করে আপনি যা খুশি করতে পারেন। কিন্তু আমাদের এখানকার ফ্যাসিজম চেহারা নিয়ে হাজির হয়েছিল 3-4টা ব্যাপারে। ওনারা মুক্তিযুদ্ধের চেতনার একটা, এটাকে রাজনৈতিক পুঁজি হিসেবে তারা এটাকে ব্যবহার করেছেন, 1। 2 নম্বর, এখানে তারা ব্যবহার করেন উন্নয়নের একটা যে ঢোল এবং বাদ্য, এটাকে তারা ব্যবহার করেছেন, যে মানে মানে উন্নয়নের কথা বলে বাদ বাকি ভোটাধিকার, গণতন্ত্র, পুরোটাকে বিদায় দেওয়া হয়েছিল। ফলে এখানে মুক্তিযুদ্ধ, এখানে উন্নয়ন, এই ধরনের কথাবার্তা বলে একটা জনসম্মতি আদায় করা, এবং এমন একটা তৈরি করা হয়েছিল যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি শুধু বাংলাদেশের নেতা বা নেত্রী নন, তিনি নাকি একজন বিশ্ব নেত্রী, মানে এরকম একটা ভাবমূর্তি। ইভেন তার জন্য আপনাদের মিডিয়াগুলো, আপনাদের মিডিয়া খুব একটা বিশাল রোল প্লে করেছে। এরকম একটা ফলস একটা যে ইমেজ তার তৈরি করা, একটা ফলস ইমেজ তৈরি করা, অর্থাৎ একটা ইমেজ তৈরি করতে গেলে তো নানা ধরনের স্থাবক লাগে, নানা ধরনের মোসাহেব লাগে। ফলে এখানকার গণমাধ্যম, এখানকার এমনকি কনস্টিটিউশনাল বডি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো, এবং সমাজের এমনকি যারা সুশীল সমাজে বুদ্ধিজীবী যারা মানুষ, তারা পর্যন্ত যেভাবে তাদেরকে, যারা প্রধানমন্ত্রীর সাথে একবার বিদেশ সফর করতে পারলে জীবনটাকে ধন্য মনে করতেন, তারা বঙ্গভবনে একবার বা গণভবনে একবার চায়ের দাওয়াত পেলে জীবনটাকে ধন্য মনে করতেন, এরকম একটা মেরুদণ্ডহীন এরকম একটা জায়গা তারা কিন্তু তৈরি করতে পেরেছিলেন কেবলমাত্র ক্ষমতার কিছু খুদকুড়া তারা কিন্তু এদেরকে বন্টন করার ভেতর দিয়ে। এবং চিন্তক শ্রেণীর যে বেড়ে ওঠা, সেটিকে কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে, এবং সেটা আগেই, এবং যেখান থেকে প্রশ্ন করবে, যেখান থেকে জবাবদিহিতা চাইবে, যেখান থেকে নতুন কোনো আইডিয়া, নতুন কোনো চিন্তা, বা বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, এটাকে তো শেষ করে দেওয়া হয়েছে। এবং একটা জাতির বেড়ে ওঠা, আমাকে বলতাম না শিক্ষা জাতির মেরুদণ্ড, বাংলাদেশে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের শিক্ষা ব্যবস্থা। বাস্তবে তো শিক্ষা দীক্ষা তো গত কবছর ধরে নাই, মনে করা তো GPA 5কে দেওয়াটাই সরকারের সাফল্য। করোনার পর থেকে বাস্তবে তো আমাদের এখানে শিক্ষা দীক্ষা আক্ষরিক অর্থে নাই বললে এখানে চলে। করোনার দুর্যোগ, তারপরে রাজনৈতিক
যে অস্থিরতার মধ্যে ছিল, এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এখানে গিনিপিকের মতন এখানে ব্যবহার করা হয়েছে। গোটা একটা প্রজন্ম কিন্তু এখানে বেড়ে উঠেছে কোনো বেসিক কোনো এডুকেশন ছাড়াই। এটা এখনই এর অভিঘাত বোঝা যাবে না, আরও কিছুদিন পরে তারা যখন সমাজের নানা স্তরে আসবেন তখন বোঝা যাবে যে কতখানি আমরা একটা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। ফলে সরকার যেটা করতে চেয়েছেন একটা জনসম্মতি আদায় করা তাদের এই ফ্যাসিস্ট আইডিয়ার জন্য। ওই যে বলেন মুক্তিযুদ্ধকে তারা একটা ক্ষমতার থাকার একটা কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়েছে, উন্নয়নটাকে হাজির করা হয়েছে গণতন্ত্র ভোটাধিকারের একেবারে বিপরীত জায়গার ভেতর দিয়ে, এবং এখানে এক ধরনের একটা রাজতন্ত্র এখানে তৈরি করা হয়েছিল। আপনি খেয়াল করবেন এবারও এই যে 5 মাস গেছে এই রাজ পরিবারের কেউ কোথাও কিন্তু গ্রেপ্তার হয়নি, খুব উল্লেখযোগ্য ঘটনা। তো ব্যাপারটা কি কাকতালীয়? তার অর্থটা কি? তারপরে এখানে এমন কিছু সিন্ডিকেট এমন কিছু ব্যক্তিরা কাজ করেছে, এদের প্রত্যেকের গ্রেপ্তার এড়িয়ে তারা এখন দেশের বাইরে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এখনো তারা বহাল তবিয়তে আছে প্রশাসনের মধ্যে? এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো উদ্যোগ বা কোনো? প্রথম আমি দুটো বলি, একটা তো এটা তারা তো পালিয়েছে। এক, যারা বলা হতো যে বিভিন্ন বাহিনীগুলোর কাস্টডির মধ্যে তারা আছেন, বিভিন্ন দল বিভিন্ন অংশ তারা কিন্তু জবাবদিহিতা চেয়েছিলেন, কিন্তু কেউ এটাকে তারা অ্যান্সার করার প্রয়োজন মনে করেনি। যে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম, পরে দেখা গেল কিছুদিন পরে তারা পৃথিবীর নানা প্রান্তে তারা কিন্তু গেছেন। তার অর্থ কি? যারা রাষ্ট্রের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন বাহিনীতে আছেন, গোয়েন্দা সংস্থাগুলো যা আছেন, এয়ারপোর্টে যারা এগুলোর সঙ্গে যুক্ত আছেন, তাহলে এর একটা সিন্ডিকেট, এর একটা যে নেটওয়ার্কের মধ্য দিয়ে তারা যে পালিয়ে যেতে পেরেছেন এটা খুবই পরিষ্কার। না হলে ব্যতিক্রম ভাবেও কিন্তু 1, 2 জন 5 জনও কিন্তু গ্রেপ্তার হয়নি। 1, 2 নম্বর হলো এর বাইরেও এই রাজকীয় পরিবারের বাইরেও যারা গুরুত্বপূর্ণ সদস্যরা, কেউ মনে করা হতো 2 মাস 3 মাস নাকি 4 মাস পর্যন্ত যারা দেশে ছিলেন, তারাও অনেকে এখন দেশের বাইরে এখন তারা গেছেন। তার অর্থ কি? যারা ক্ষমতায় আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক জায়গাতে আছেন, কোনো না কোনোভাবে তারাও এর সঙ্গে তারা যুক্ত। এদেরকে তারা পার করে দিয়েছেন বা পার করতে তারা সহযোগিতা করেছেন, সেটা ক্ষমতার বিনিময়ে, টাকার বিনিময়ে, অন্য কি, সেগুলো একদিন না একদিন এগুলো নিশ্চয়ই জানা যাবে। আর গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই আমি, এই যে আপনি বলছিলেন যে দুর্বৃত্তায়ন অর্থনীতি, আপনি এত অভ্যুত্থানের কথা বলছি, বিপ্লবের মানে এত আমরা ডামাডোল শুনছি ছাত্র তরুণদের কাছ থেকে, কিন্তু খেয়াল করবেন কিন্তু গত 5 মাসে যে সমস্ত বড় বড় দুর্বৃত্তরা, একটাও কিন্তু এদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যারা বাইরে পালিয়ে আছে তারা তো গেছে, দেশও যারা আছে তারা কিন্তু প্রত্যেক কিন্তু গ্রেপ্তারে এড়িয়ে তারা কিন্তু চলছে। বসুন্ধরা গ্রুপ, গত 16 বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তো সরাসরি বলেছিলেন, আপনি এই ধরনের 10, 20টা, 50টা, 100টার নাম বলতে পারবেন যারা এই সরকারকে 2 হাত তুলে পারলে তারা 2 হাত 2 পা তুলে তারা সমর্থন তারা দিয়েছিলেন। আমাদের হিস্ট্রিতে বিজনেস কমিউনিটি বিশেষ কোনো দলকে কখনো তারা এভাবে তারা কখনো সমর্থন করেননি। আমরা প্রথম দেখেছিলাম 2018 সালের নির্বাচনের আগে বিজনেস কমিউনিটি তারা কিভাবে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে তারা দাঁড়িয়ে গেলেন। এবার দেখলাম 24 সালে 5ই 7ই জানুয়ারি নির্বাচনের আগেও কিভাবে আমাদের বিজনেস কমিউনিটি যারা একটা কম্পারেটিভ, যারা একটা নিউট্রালিটি মেনটেন করবে, যারা কিন্তু তারা কিভাবে একটা দুর্বৃত্ত, একটা অপরাধী, একটা ভোট ডাকাত, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে আনকোশ্চেনেবল তারা যেভাবে দাঁড়িয়ে গেলেন, এবং তার আমরা জুলাই আন্দোলনের সময় তারা দাঁড়িয়ে গেল। আবার অভ্যুত্থান হওয়ার পরে গত 5 মাসে এদের কাউকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি। এদের যে অপ্রদর্শিত অর্থ, এদের যে লুটপাটের টাকা, এদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি, কোনো কিছুই কিন্তু সরকার বাজেয়াপ্ত করেনি। বলতে পারেন সমস্ত কিছু কিন্তু অক্ষুণ্ণ আছে। তা আপনি সংস্কারের কথা বলছেন, যে দেশে কালকে আমি বলেছি সিরাজুল আলম খানের একটা আলোচনাতে ওনার জন্য, যেটা দুর্বৃত্ত অর্থনীতি রেখে রাজনীতিকে পরিষ্কার করা যাবে না। কারণ হচ্ছে যে অর্থনীতির একটা ঘনীভূত এর একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে রাজনীতি। তার মানে অর্থনীতির একটা কনসেন্ট্রেট এক্সপ্রেশন হচ্ছে আপনার পলিটিক্সটা। সে অর্থনীতি যদি দুর্বৃত্তরা যদি নিয়ন্ত্রণ করে, যদি আধিপত্য থাকে, সংস্কার উপরে চুনকাম করে রাজনীতির কিন্তু কোনো সংস্কার করা যাবে না। এই সংস্কারের সবচেয়ে বড় স্ববিরোধিতা হচ্ছে গোটা দুর্বৃত্ত অর্থনীতি ব্যবস্থাকে আপনি অক্ষুণ্ণ রেখেছেন।
এবং এদের সমস্ত কিছু এখন যে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না, সবকিছু এখনো পর্যন্ত পুরনো জমানা কিন্তু কোনো না কোনোভাবে কাজ করছে। সেজন্য আপনি টিউলিপ দিয়ে আপনি শুরু করেছিলেন, এটা অনেকটা কেঁচো খুঁড়তে সাপ সাপ বেরোনোর মতন করে। টিউলিপকে ধরলে দেখা যাবে যে পুরো 16 বছরে এই পরিবার, আওয়ামী লীগের দুর্বৃত্ত, এই সিন্ডিকেট, এই মাফিয়ারা এবং এটার সাথে এই ব্যবসায়ীরা, এই দুর্বৃত্ত ব্যবসায়ীরা, এরা প্রত্যেকে কিভাবে যুক্ত হয়েছে। সত্যি সত্যি এদের বিরুদ্ধে যদি আপনি একটা বাংলাদেশ রাষ্ট্রগতভাবে যদি আপনি গুরুতরভাবে যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন, শুধুমাত্র উপরতলায় কিছু সংস্কারের কথাবার্তা বলে বাংলাদেশ কিন্তু এগোতে পারবে। জি সাহেব, আরেকটি বিষয়, আরেকটি খবর আমাদের হাতে আছে। আজকে 7 জানুয়ারি ফেলানী হত্যার 14তম বছর। ভারতের আদালতের ন্যায় বিচারের আশায় কিন্তু ফেলানীর বাবা মা মামলাও করেছিলেন। সেই মামলায় একজন বিএসএফ সদস্যকে আটক করতে দেখেছি এবং তিনি মাসখানেকের মধ্যে আবার ছাড়াও পেয়েছেন। সীমান্ত এই হত্যাকাণ্ডটি নিয়ে কিন্তু বাংলাদেশ বেশ এবং সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার ছিল এবং ভারতের কর্তৃপক্ষ কিন্তু ন্যায় বিচার করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এবং ফেলানী হত্যার পরে কিছুটা হলেও সীমান্তে হত্যা কমবে বা এটি যেহেতু সারা বিশ্ব নড়ে চড়ে বসেছিল, এ ধরনের এক ধরনের আশ্বাস বা আশা বাংলাদেশের মানুষের মধ্যে বা বিশেষ করে সীমান্তবর্তী মানুষের মধ্যে জন্ম নিয়েছিল। কিন্তু আমরা দেখেছি তার উল্টো চিত্র। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে আমরা মনে করেছিলাম যে গত 16 বছরের যে নতজানু পররাষ্ট্র নীতি ভারতের সাথে, সেখান থেকে বাংলাদেশ সরকার বেরিয়ে আসবে, বাংলাদেশ স্বাধীন সত্তা হিসেবে, স্বাধীন যে জাতিগত সত্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে এই দিনে দাঁড়িয়ে ফেলানী হত্যার এই 14তম বছরে আপনি আসলে এই হত্যাকাণ্ডে এবং সীমান্ত হত্যাকাণ্ডকে এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আজকে তো ফেলানী আর যে বর্বরোচিত তার যে হত্যাকাণ্ড, মেরে তাকে যেভাবে তারের কাঁটায় তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং বাস্তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অনেকটা বলতে পারেন এই যে তার কাঁটায় যে ঝুলিয়ে রাখা, এটা একটা সিম্বলিক একটা এক্সপ্রেশনও ছিল, যেটা ছিল মর্মান্তিক, খুবই বর্বরোচিত হত্যাকাণ্ড। একটা কিশোরী, সেটার জন্য 14 বছর পার হয়েছে, 2 বার করে মামলার বিচার হয়েছে, কিন্তু যিনি প্রধান অভিযুক্ত অমিয় ঘোষ, যিনি মূলত গুলিটা চালিয়েছিলেন এবং আরো যারা যুক্ত, 2 বারই তারা কিন্তু আইনের ফাঁক ফোকর গলে তারা কিন্তু বেরিয়ে গেছেন। এরপরে একটা আপিল করা হয়েছিল, সে আপিলের আর কোনো খবর নেই। ফেলানীর পরিবার আজকে বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে, তা ইভেন তারা ভারতে যাবেন, আপিলে তদবির করবেন, তারও কোনো সুযোগ, ওনাদের আর্থিক সক্ষমতাও নেই। যেগুলো সরকারি দায়িত্ব ছিল, পারিবারিক উদ্যোগ, এগুলো সরকারি উদ্যোগের ব্যাপারটা ছিল। আমি মনে করি যেটা আপনি বললেন, ফেলানী এই ঘটনা একটা সিম্বলিক একটা ঘটনা, কিন্তু বাস্তবে আমাদের সীমান্ত যে কতখানি অরক্ষিত, বাস্তবে বাংলাদেশের নাগরিকদেরকে যেভাবে বিএসএফ, ভারতের সীমান্তরক্ষীরা অনেকটা কুকুর বিড়ালের মতন বা পোকামাকড়ের মতন মনে করে যেভাবে তারা হত্যা করেছেন, আধুনিক সভ্যতার ইতিহাসে এই 21 শতাব্দীতে পৃথিবীর খুব বেশি সীমান্তের কোনো দ্বিতীয় কোনো নজির নেই। এখন ইসরায়েল গাজার বা ফিলিস্তিনি সীমান্তে ভূখণ্ডে যে হামলা করেছে, এর বাইরে যদি বলেন, আমি পৃথিবীর অন্য কোনো সীমান্তের কথাটা বলতে পারবো না যে সীমান্তের মানুষ এত বেশি অরক্ষিত, যে কোনো সময় হামলা, যে কোনো সময় গুলি, যে কোনো সময় প্রাণহানি। দুর্ভাগ্যজনক ভারত এটা করার ঔদ্ধত্য দেখাতে পারলো কেন? দেখাতে পেরেছে অতীতের সরকারগুলো, প্রায় সকল সরকার, এবং গত 16 বছরে এটা যে বৃদ্ধি পেয়েছিল, এখানকার যারা ক্ষমতায় ছিল আওয়ামী যে রেজিম, ভারতের প্রতি একটা অনুগত পররাষ্ট্রনীতি তারা অনুসরণ করতে যে, দাসানক নীতি অনুসরণ করতে যে, বাস্তবে গোটা দেশ, তার জনগোষ্ঠী সীমান্তকে গোটা করে তারা অরক্ষিত জায়গায় তারা কিন্তু নিয়ে গিয়েছিল। যাদের সীমান্ত অঞ্চলে বাড়ি তারা জানেন, তারা কিন্তু খুবই উদ্বেগ আতঙ্কের মধ্যে থাকেন, তাকে জানমালের বিশাল একটা নিরাপত্তাহীনতা। বিএসএফ বহুবার আমাদের আগের বিডিআর, পরে আমাদের বিজেপির সাথে যারা চুক্তি স্বাক্ষর করেছিলেন, নন লেথাল উইপেন তারা ব্যবহার করবেন, প্রাণঘাতী কোনো অস্ত্র সীমান্তে ব্যবহার হবে না এবং সীমান্ত হত্যাকে তারা জিরোতে তারা নিয়ে আসবেন। বিএসএফ মিনিমাম 10 বার এই চুক্তি স্বাক্ষর করলো, বিএসএফ তারা কিন্তু তাদের সেই কমিটমেন্ট তারা কিন্তু রাখেনি।
ঢাকায় মিটিং করে দেখা গেল দুদিন পরেই কোনো না কোনো সীমান্তে আবার কিন্তু বিএসএফ দ্বারা বাংলাদেশিরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সুতরাং এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি আজকে বলেছি, শুধু ফেলানি না, এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সীমান্তের, বাংলাদেশের উচিত হবে আনুষ্ঠানিকভাবে এগুলো বিচার চাওয়া ভারতের কাছে। ভারতের সরকারকে বলা, ভারতের সরকার আমল না নিলে এটা ইন্টারন্যাশনাল কোনো কোর্টে, কোনো আদালতে বাংলাদেশ এ ব্যাপারে মামলা করতে পারে কিনা এগুলোর আইনগত, আমি মনে করি এটা আমি আজকে বলেছি একটু আগে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে, এটাকে দেখা দরকার। গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমাদের ওখানে আগে বিডিআর ছিল, বিএসএফ আছে, তাদেরকে তো কেবলমাত্র লাশ গ্রহণ করবার জন্য প্রতি সপ্তাহে 1-2 করে 3 বাংলাদেশে মারা যাবে, আর একটা পতাকা বৈঠক করে তারা কেবলমাত্র বাংলাদেশিদের লাশ গ্রহণ করবেন, এই জন্য নিশ্চয়ই বাংলাদেশ আমরা সীমান্ত রক্ষীদেরকে আমরা মোতায়েন করিনি। আমাদের খাজনা ট্যাক্সের টাকা দিয়ে আমাদের আগে যে আমাদের বিডিআর ছিল, এখন যেটা বিজেপি যেভাবে সীমান্তগুলো আছেন, বিজেপি প্রপারলি তার দায়িত্ব পালন করছেন এরকম আমার কাছে মনে হয় নাই। করছেন না করতে পারছেন না, আমি দেখছি যে করছে না বা করছে না, অর্থাৎ সরকার থেকে পরিষ্কার একটা পলিটিক্যাল যে বার্তা যেটা দেওয়া দরকার, তাই না, মানুষের জানমালের নিরাপত্তার যে প্রশ্নটা, এবং মাঝে মধ্যে বিএসএফ যেভাবে বাংলাদেশের সীমান্ত মাঝে মধ্যে তারা ঢুকে পড়ছে, মানে আমাদের নোম্যান্স ল্যান্ড অনেক সময় পার হয়ে তারা যেভাবে মাঝে মধ্যে ঢুকে পড়ে, সেগুলোর ব্যাপারেও আমাদের কথা বলা দরকার। গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি এখন, সেটা হচ্ছে যে ভারত ওই যে থাকে না, ওই যে আপনার বিভিন্ন পেটেন্ট থাকে না, ওই যে বিভিন্ন লেখার কপিরাইটস থাকে 30 বছর 50 বছর, তো এখন 50 বছর, তো এখন 53 বছর চলছে আমাদের মুক্তিযুদ্ধের পরে, 53-54 বছর, 50 বছরও যদি একটা ধরি, 50 বছর যদি মনে করে যে বাংলাদেশে তারা যা খুশি করতে পারে, তো ইতিমধ্যে অর্ধ শতাব্দী তো আমরা পার করে ফেলেছি। এখন এবারকার এই যে বাংলাদেশের এক ধরনের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, আমি বলি এটাকে এক ধরনের যে রেজারেকশন, একটা রাষ্ট্রের পুনরুত্থান, আমরা যেটা নতুন রাষ্ট্র হিসাবে আমাদের যে আবির্ভাব, নতুন রাষ্ট্র মানে আইডিয়া, চিন্তা, তার মানে অধিকারের, তার চৈতন্যের জায়গা থেকে ভারতকে পরিষ্কার বার্তাটা দেওয়া দরকার। সে বার্তাটা হচ্ছে যে বাংলাদেশ এগুলোকে আর সহ্য করবে না। এক, সীমান্ত হত্যা ভারতকে বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ভারতের সাথে তিস্তার অনেকগুলো অমীমাংসিত সংকট আছে, এগুলো সমাধান করতে হবে, এই বার্তাটা বলা দরকার। বাংলাদেশ নিয়ে ভারতের যদি 10টা কার্ড থাকে খেলাধুলা করার জন্য, বাংলাদেশেরও 2-4টা কার্ড কিন্তু হাতে আছে। আমাদের ট্রানজিটের প্রশ্ন আছে, করিডোরের প্রশ্ন আছে, অনেকগুলো দ্বিপাক্ষিক প্রশ্ন আছে। চিকেন নেকের যে ওইটুকু বাদ দিলে ভারতের 7 সিস্টারের মাঝখানে কিন্তু গোটা বাংলাদেশটা। সুতরাং বাংলাদেশ চাইলে বাংলাদেশও কিছু কিছু কার্ড প্লে করতে পারে, কিন্তু আমরা কার্ড প্লে করবার জন্য যে রাজনৈতিক সক্ষমতা বা রাজনৈতিক যে ব্যাকআপ, সেই ব্যাকআপ কি এই সরকার? এটি তো রাজনৈতিক সরকার না। তবে এই সরকার একটা বার্তা আমি মনে করি, প্রফেসর ইউনূস প্রথম দিনেই তিনি তখন বাইরে তিনি দিয়েছেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার যদি চেষ্টা করা হয়, তাহলে ভারতেরও স্থিতিশীলতাও এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি উনি একটা একটা মেসেজ তিনি দিয়েছিলেন। আমি যেটা ভারতকে আমি যেটা বার্তাটা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে যদি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা বলি, সীমান্ত যদি উত্তেজনা ঘটে, যদি পাশের বাড়িতে যদি আগুন ধরে, তাহলে আপনার বাড়িও কিন্তু নিরাপদ থাকে না। বাংলাদেশ যদি অরক্ষিত থাকে, বাংলাদেশ স্থিতিশীলতা যদি বিনষ্ট করবার কোনো তৎপরতা থাকে, ভারতের স্থিতিশীলতা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য। ফলে এই গ্লোবাল এই মিডিয়ার যুগে বা পারস্পরিক যোগসূত্রে এখানে এককভাবে কারো পক্ষে বসবাস করা সম্ভব না। আপনি আপনার কাছের প্রতিবেশীকে নিয়মিত আপনি হামলা, আক্রমণ, উত্তেজনার মধ্যে রেখে পাশের ঘরে আগুন দিয়ে আপনি নিরাপদ থাকতে পারবেন না। ফলে এই ভাষাটা বলা দরকার। ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমার দ্বিপাক্ষিক যাবতীয় সংকটের সমাধান করতে চাই। কিন্তু ভারতকে আমি যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট, আমার স্বাধীনতা, আমার মর্যাদা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, এই প্রশ্নে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অনুসারে বাংলাদেশ ভারত সহ সকল প্রতিবেশীর সাথে আমরা এই প্রশ্নে আমরা এই মর্যাদার ভিত্তিতে
সংকটের সমাধান করতে চাই। সুতরাং এই ব্যাপারে বাংলাদেশের মানুষ যত ঐক্যবদ্ধ হবে তত বেশি আমরা এই দ্বিপাক্ষিক সংকটগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে এক ধাপ আমরা কিন্তু এগোতে পারবো। সাহেব ভাই, আমরা সর্বশেষ আসলে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট বিষয় না, সবচেয়ে বড় বিষয় সেটি ছোট্ট আলোচনায় শেষ করব। সেটি হচ্ছে সব পাঠ্য বই পেতে শিক্ষার্থীদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রাথমিকের 9,64,00,000 বইয়ের মধ্যে ছাড়পত্র হয়েছে মাত্র 4,24,00,000-এর, আর মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে 2,37,51,000 বই। বিশাল সংখ্যক বই বা একটা বড় সংখ্যাই এখনো পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আসেনি। সেক্ষেত্রে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এখন যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা এক ধরনের সেশন জট বা এরকম কোনো পিছিয়ে যাবে কিনা একাডেমিক কার্যক্রমে, সেক্ষেত্রে সরকারের কি করা উচিত বা রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও দায়বোধ আছে? অবশ্যই আমি প্রথম মনে করি যে ব্যাপারে আগে তো ধরেন পাঠ্যপুস্তকের একটা বড় অংশ তো আগে ইভেন ভারত থেকে এটা ছাপানোর একটা উদ্যোগ ছিল, কিন্তু আমি মনে করি এটা দরকার ছিল না। আগে সরকার যদি ঠিকমতো পরিকল্পনা করত, বাংলাদেশে টোটাল পাঠ্যপুস্তক বা এখানে ছাপাবার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে না, সেটা আছে, বা দরকার হলে এটাকে আপনার আধুনিক অনেকগুলো প্রযুক্তি যুক্ত করেও এখানে এটাকে করাটা সম্ভব ছিল। আর এই সরকারের 5 মাস ধরুন মাত্র হলো, তো হতে যাচ্ছে, ফলে সরকার তো ধরুন প্রথমে সামাল দিয়ে উঠতে তাদের অনেক দিন তাদের লেগে গেছে। আমি এর জন্য পুরোপুরি সরকারকে পুরোটা দায়ী করতে চাই না। তারা কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটাকে আরো স্পিড আপ করা যেত, আরো গতি দেওয়া যেত, এবং 100 ভাগ হয়তো না পারলেও 70-80 ভাগ বা 90 ভাগ হয়তো অর্জন করা সম্ভব ছিল। আমি মনে করি এটা করতে না পারার কিন্তু তরুণদের মধ্যে বছরের প্রথম সময় যদি নতুন বই হাতে না পাওয়া যায়, মানসিকভাবে কিন্তু আমরা যখন তরুণ শিক্ষার্থী ছিলাম, নতুন বই পাওয়ার যে আনন্দ, যে উচ্ছ্বাস, এবং এই বই না পেলে একটা হতাশা কিন্তু কাজ করে, অনাগ্রহ, হতাশা, খারাপ লাগা কাজ করে। আমি মনে করি ঠিক একটা সময় গেছে। আমি প্রথম মনে করি এখনো সরকার ঠিক আছে, আমি মনে করি আগামী 1 মাস 1.5 মাসের ভেতরেও যদি বাকি বইগুলো ছেপে যদি আমরা হাতে দিতে পারি, আমি মনে করি এটাকে শেষ রক্ষা করা সম্ভব। এখন থেকে সরকার যদি একটা উদ্যোগ নেয়, আমি মনে করি এটা সম্ভব। আর গুরুত্বপূর্ণ হলো ইতিমধ্যে বই যেগুলো দেওয়া গেছে সেগুলো মিলে যদি আমরা পাঠ্যক্রম যদি আমরা চালু করতে পারি, এটা একটা। আর গুরুত্বপূর্ণ যেটা হলো শিক্ষা নিয়ে সত্যি সত্যি বাংলাদেশে একটা কিন্তু নৈরাজ্য চলছে, সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে শিক্ষা খাতে। যে তরুণদের শিক্ষার্থীদেরকে আপনি আক্ষরিক অর্থে এটা আপনি ল্যাবরেটরি গণিপিক হিসেবে তাদেরকে আমরা ব্যবহার করছি, এবং এখানে আপনি টোটাল শিক্ষার কারিকুলাম, তার সিলেবাস নিয়ে আক্ষরিক অর্থেই মানে এক একটা রেজিম আসলে পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। গোটা একটা প্রজন্ম কিন্তু বলতে পারেন অনেকটা কিন্তু খুব বেসিক কোনো এডুকেশন ছাড়াই তারা কিন্তু বেড়ে উঠছেন। আমার উদ্বেগের জায়গাটা কিন্তু এইখানে। আমি মনে করি এবার খেয়াল করবেন, সরকার অনেকগুলো কমিশন করেছেন, শিক্ষা নিয়ে কিন্তু কোনো কমিশন হয়নি। আমি শুনেছি আমার এক টিচার, যিনি এখন এই শিক্ষার এই বিষয় উপদেষ্টার দায়িত্বে আছেন, সে দুজনই আমার টিচার, একজন অর্থনীতির আর একজন ফিজিক্সের। আমি শুনেছি ওনারা এখানে হাত দিতে চাননি, কারণ এর সঙ্গে ইডিওলজিক্যাল প্রশ্ন, রাজনৈতিক অনেক প্রশ্ন যুক্ত, কিন্তু কাউকে না কাউকে তো এটা তো অ্যাড্রেস করতে হবে। তো শিক্ষা নিয়ে আমরা এই ধরনের ছেলে খেলা, এই নৈরাজ্যের জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসা দরকার। এই সরকার কতখানি করতে পারবে জানি না, কিন্তু মনে করি পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টকে, পরবর্তী পার্লামেন্ট, পরবর্তী সরকারকে শিক্ষাকে অগ্রাধিকারের মধ্যে এনে এই 21 শতাব্দীর একটা উপযোগী, একটা গণতান্ত্রিক, মানবিক, একটা বিশ্বমানের শিক্ষা, অসাম্প্রদায়িক, এবং এটা অল ইনক্লুসিভ, যাতে আমি এটা আধুনিক যুগের 21 শতাব্দীর আমরা শিক্ষার্থী আমরা তৈরি করতে পারি, যাদের উপরে বাংলাদেশের ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করছে। সরকার এবার উদ্যোগ গ্রহণ করবে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন ইশতেহার বলি, রাজনীতি এজেন্ডার মধ্যে বলি, শিক্ষার আধুনিকরণ, তার একটা বিজ্ঞান মানসিকতা, তার যুক্তিবাদিতা, তার যে অসাম্প্রদায়িকতা, ফলে আমরা সত্যি সত্যি একটা শিক্ষিত জনগোষ্ঠী যেন আমরা তৈরি করতে পারি। না হলেই ওই যে 17-18 কোটি মানুষ আমাদের এখানে, বাস্তবে বৈশ্বিক শিক্ষার যদি আমি মানদণ্ড ধরি, বাংলাদেশ কিন্তু সূচকে অনেকখানি কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকা মানে কি আমরা কিন্তু অন্য দেশে, অন্য রেসের সাথে আমরা কিন্তু প্রতিযোগিতায় উন্নত দেশগুলোতে এগোচ্ছি, আমরা যদি পেছাই, রাইট। তো সুতরাং এটা মনে করি একটা অগ্রাধিকারের মধ্যে নেওয়া দরকার।
রাজনৈতিক দল, সমাজের নানা অংশকে, এমনকি অন্তর্বর্তী সরকারেরও এখানে হাত পা খুলে একেবারে বসে থাকার ব্যাপার নেই। তারাও অনেকগুলো তাৎক্ষণিকভাবে অনেকগুলো জরুরি পদক্ষেপ তাদেরও নেবার সুযোগ আছে। জি। আমি মনে করি বাংলাদেশ যদি আমরা গ্রহণ করতে পারি, যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের অন্যান্য অংশের মতন শিক্ষার্থীর জীবনও আমরা নতুন একটা ভোর, নতুন একটা মানে সম্ভাবনাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। জি, ধন্যবাদ সাইফুল হক। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ম্যান্ডেট নিয়ে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। সেই সরকারও এই সকল সমস্যা কাটিয়ে উঠে সংকট মোকাবেলা করে যে সম্ভাবনার নতুন ভোরের অপেক্ষায় সাইফুল ভাই সহ সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষ মুখিয়ে আছে, সেই কাঙ্ক্ষিত সময় উপহার দিতে উদ্যোগ নেবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।